আপনার এলাকার থানাগুলাতে যান, থানাগুলাতে গিয়ে যদি দেখেন যে আপনার এলাকার এসআই কনস্টেবল বা আপনার যারা সেবা দিয়ে থাকেন যে পুলিশগুলা কোন ধরনের পরিবেশে থাকেন, এটা মানবীয় জীবন বলতে যেটা বোঝায় আপনার থানাগুলোতে পুলিশরা সেই ধরনের পরিবেশে থাকে। এখন একটা পুলিশ আপনার ডিউটি করে এসে রাতে যদি এই ধরনের একটা পরিবেশে ঘুমায়, আমরা কি তার কাছ থেকে প্রত্যাশিত সেবা আমরা কিভাবে এক্সপেক্ট করব? মানে এটা এটা একটা মানবীয় জীবন থানাগুলাতে আসলে পুলিশের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি সবার সামনেই বলছি, এই জিনিসটাকে আমি পার্সোনালি এই জিনিসটাকে কখনোই ওয়েলকাম করব না। অপ্রয়োজনীয় প্রোটোকল দেওয়া, যে যদি এলাকায় এমপি যায় পুলিশকে দেখা যায় প্রোটোকল দিতে। আমি নির্বাচিত হয়েছে 12 তারিখ, আজকে কয় তারিখ? 25 তারিখ। 13 দিন হয়েছে না? 13 দিন আমি 5 দিন আনো হয়েছে। আমি আপনাদের কাছে তো কঠোর হইতে পারবো না, পারবো? আপনারা আমার বাপ ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে আসছি, কারণ আগামী 3 দিন পরে ম্যাজিস্ট্রেট আসবে। বিরোধী দল হিসাবে পারফেক্ট হচ্ছে এনসিপি। দর্শক, অনেকে বলছেন যে জামাত বিরোধী দলের জন্য ফিট না, জামাত নিরীহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, গভীর রাতে হঠাৎ করে ফেসবুক লাইভে এসে পুলিশ প্রশাসনকে নিয়ে এই কী বলল দেশবাসীর উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ, আমরা তার সেই লাইভটি শুনে আসব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। আমাদের দেশের পুলিশ সদস্যরা কত কষ্টে জীবনযাপন করে এবং কত কষ্ট করে তারা দিন পার করে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে। পুলিশের দূর অবস্থার কথা তুলে ধরেছে হাসনাত আবদুল্লাহ। পুলিশ সদস্যরা বর্তমান যেই সমস্যাগুলোর মধ্যে রয়েছে, সেই সমস্যাগুলোর কথা হাসনাত আবদুল্লাহ খুব সুন্দরভাবে তুলে ধরেছে তার সে লাইভে। চলুন কথা না বাড়িয়ে পুলিশ প্রশাসন নিয়ে কি বলল হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে সেটি দেখে আসি, শুনে আসি, তারপরে কথা বলি। আসসালামু আলাইকুম। ধরেন আপনার এলাকায় এই মুহূর্তে আপনার পাশ দিয়ে বয়ে চলা নদীতে একটা লাশ ভেসে উঠলো, তখন আপনি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলেন যে এই লাশটাকে উদ্ধার করার জন্য, যে এই লাশটা এসে উদ্ধার করে পোস্টমর্টম করে যে আইনগত প্রক্রিয়া আছে সেগুলো মেনটেন করার জন্য পুলিশ আসলেন। পুলিশ এসে সেই লাশটা আপনার বাসা থেকে ফর এক্সাম্পল 50 কিলোমিটার দূরে আপনার সদর হসপিটালে নিয়ে গেলেন। সেখানে পোস্টমর্টম করা, সেখানে হচ্ছে ডোমকে রাজি করানো, তারপর হচ্ছে জানাজা, দাফন কাফন, এই প্রত্যেকটা কার্যক্রম পুলিশ নিজে উপস্থিত থেকে করলেন বা করেন। এটাই পুলিশ ছাড়া এই কার্যক্রমগুলো কেউ করে না, অথবা কেউ হারিয়ে গেলেন, অথবা কেউ আত্মহত্যা করলেন, এই যে কার্যক্রমগুলোকে আমরা পুলিশকে দিয়েই হচ্ছে আমরা করতে হয়। এখন কয়েকটা প্রশ্ন এখানে, আপনার বাসা থেকে বা নদীর পাড় থেকে লাশটা জেলা সদরে নিয়ে যাওয়ার জন্য যে খরচটা হয়েছে, অ্যাম্বুলেন্স ম্যানেজ করা, ডোম ম্যানেজ করা, হসপিটালের যে খরচ, এই খরচটা আসলে কে দেয়? এই খরচটা দেয় হচ্ছে সেখানে নিয়োজিত যিনি দায়িত্বপ্রাপ্ত এসআই কনস্টেবল বা যিনি যান, পুলিশের যে সদস্য যান, তাকেই কিন্তু এই খরচটা বহন করতে হয়। যে 10-15 হাজার টাকা খরচ হয়, তাকে এই খরচটা বহন করতে হয়। যদিও সরকারি নিয়ম আছে যে এই খরচটা ফেরত দেওয়া হয়, কিন্তু যেই টাকা খরচ হয় আর যেই টাকা ফেরত দেওয়া হয়, ফর এক্সাম্পল 10,000 টাকা যদি খরচ হয়, সেখানে ফেরত দেওয়া হয় 500, 1,000, 2,000 টাকা। তো সেটা দেখা যায় খরচ হওয়ার তুলনায় প্রাপ্তির যেই ব্যবধান, সেটা দৃশ্যমান অনেক বেশি ব্যবধান। তো এই পুরো খরচটা কিন্তু পুলিশকেই বহন করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি আপনার এলাকার থানাগুলাতে যান, থানাগুলাতে গিয়ে যদি দেখেন যে আপনার এলাকার এসআই কনস্টেবল বা আপনার যারা সেবা দিয়ে থাকেন যে পুলিশগুলা কোন ধরনের পরিবেশে থাকেন, আপনি বিশ্বাস করেন যদি আপনি ওই পরিবেশটা দেখেন, আমরা ইউনিভার্সিটিতে যেভাবে গণরুমে ছিলাম, এক রুমে গাদাগাদি করে অনেকজন, ফ্লোরিং করা, শুধুমাত্র তোষকটা থাকতো, উপরে ফ্যান নাই, যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা নাই, তারপরে হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম নাই। এটা মানবীয় জীবন বলতে যেটা বোঝায় আপনার থানাগুলোতে পুলিশরা সেই ধরনের পরিবেশে থাকে। এখন একটা পুলিশ আপনার ডিউটি করে এসে রাতে যদি এই ধরনের একটা পরিবেশে ঘুমায়, আমরা কি তার কাছ থেকে প্রত্যাশিত সেবা আমরা কিভাবে এক্সপেক্ট করব? মানে এটা একটা মানবীয় জীবন থানাগুলাতে আসলে পুলিশের জন্য ব্যবস্থা করা হয়েছে। এত বছরেও পুলিশ এই সেবাগুলোতে, এই মৌল মানবিক পুলিশের যেই বেসিক যে সেবাগুলা, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু সংস্কার করা হয়নি। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তৃতীয়ত যেই অসুবিধাটি আমি থানাতে দেখলাম এই কয়েক মাসে, সেটা হচ্ছে
আপনার থানা থেকে একটা অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ফর এক্সাম্পল 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, একদিনে অনেকগুলো অপরাধ কার্যক্রম সংগঠিত একটা থানায় হতে পারে। পারিবারিক কলহ, মাদকের সমস্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, একাধিক সমস্যা সেখানে ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, একটা থানায় যদি আমার 16-17টা ইউনিয়ন, 20টা ইউনিয়ন, কোনো কোনো জায়গায় তারও বেশি ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় যদি কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ধরি 10টা জায়গায় সংগঠিত হইলো বা 5টা জায়গায় সংগঠিত হইলো, আমার এই 5টা জায়গায় কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করতে হয়। এখন তাৎক্ষণিক যদি আমরা রেসপন্স করতে চাই, সেই জায়গাগুলোতে পৌঁছাইতে অবশ্যই আমাদের গাড়ির প্রয়োজন। মানে গাড়ি ছাড়া পায়ে হেঁটে তো নিশ্চয়ই এই ধরনের কার্যক্রমগুলোতে কখনোই পুলিশ তড়িৎ কোনো সিদ্ধান্ত বা তড়িৎ কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু আপনি যদি থানাগুলো যান, দেখবেন কোনো থানায় 10টা গাড়ির প্রয়োজন, 6টা গাড়ির প্রয়োজন, সেখানে থানাকে দেওয়া হচ্ছে 1টা গাড়ি, 2টা গাড়ি। এখন পুলিশ তো আর বাসায় বসে থাকে না। আপনি কল দিলেন যেখানে ঝামেলা হয়েছে, মানুষ মারা গিয়েছে, চুরি হয়েছে, খুন হয়েছে, পুলিশ কিন্তু আসতে হয়। তাহলে পুলিশ কিভাবে আসে? পুলিশ দেখা যায় একটা ভ্যান ভাড়া করে, একটা অটো ভাড়া করে, অথবা দেখা যায় একটা লেগুনা ভাড়া করে, সেইটা করে কিন্তু তাকে যেতে হয়। ওই যে ভাড়ার টাকাটা, এই ভাড়ার টাকাটাও কিন্তু পুলিশের পকেট থেকে দিতে হয়। দ্বিতীয়ত, এই যে ভাড়া করে যাওয়া আসা, তার যে এই সময় নষ্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় যারা অপরাধ সংঘটিত করে তারা কিন্তু ইতিমধ্যেই সে জায়গা থেকে চলে যায় এবং আমরা সেবা বঞ্চিত হই। সেজন্য আপনি যদি পুলিশকে যুগোপযোগী করতে চান, পুলিশকে যদি আপনি তার সেবা তাৎক্ষণিক জনগণের কাছে পৌঁছাইতে চান, অবশ্যই তার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা অবশ্যই যথাযথভাবে করতে হবে। আপনি পুলিশকে ট্রান্সপোর্টেশনের গাড়ি দিবেন না। গাড়ি বলতে এখানে একটা পুলিশকে একটা গাড়ি, এটা বোঝানো হয় নাই। একটা কাভার্ড ভ্যান দেন, 10টা পুলিশ একসাথে মুভ করতে পারে। তারপর হচ্ছে একটা থানায় যদি আপনি 5টা-6টা গাড়ি দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এলাকার অপরাধ কার্যক্রম অবশ্যই দৃশ্যমান কমে আসবে। কারণ পুলিশ ইমিডিয়েট রেসপন্স করতে পারবে। কারণ পুলিশ যদি ইমিডিয়েট রেসপন্স করতে না পারে, অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে যদি রেসপন্স করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় দিন শেষে অপরাধী কিন্তু পালিয়ে যায়। সেজন্য পুলিশের দক্ষতা, পুলিশের সেবা যদি আপনি জনগণের দ্বারগোড়া পৌঁছাতে চান, অবশ্যই আপনার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা উন্নতি করতে হবে। এখন আমাদের বিদ্যমান যে পুলিশ ব্যবস্থা রয়েছে, এই পুলিশ ব্যবস্থার থানাগুলোতে, আমি থানাগুলোর কথা বলবো, থানাগুলোতে তাদের অ্যাকোমোডেশন সমস্যা, তাদের বাসা, তাদের থাকার জায়গা নাই ঠিকঠাক ভাবে, গণরুমের মতো তাদেরকে থাকতে হয়, এবং তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে যে একটা স্বাভাবিক জীবনযাপন করবে, সেটা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি তাকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করছেন না যথাযথভাবে। আপনি তাকে দেখা যাচ্ছে যে আপনি তাকে ঢাল তরোয়ার ছাড়া, ট্রান্সপোর্টেশন ছাড়া আপনি অপরাধী ধরতে পাঠাচ্ছেন, টহল দিতে পাঠাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সপোর্টেশন ম্যানেজ করা এবং সেখানে যে ভাড়া মেটানো, সেটাও কিন্তু তার পকেট থেকেই করতে হয়। সরকার যে অ্যালটমেন্টটা দেয়, সরকার যে বরাদ্দ দেয়, সেটা খুবই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তৃতীয়ত হচ্ছে, আপনি পুলিশে আমি অনেকগুলো অফিসারের সাথে কথা বলেছি, রিটায়ার্ড অফিসার, চাকরিরত অফিসার, তাদের সাথে কথা বলেছি। পুলিশে ম্যানেজ করে নেওয়া একটা কালচার আছে, ফর এক্সাম্পল, আপনি কনস্টেবলকে পাঠাইলেন কোন একটা জায়গায় আসামি ধরার জন্য, সেখানে 5,000 টাকা খরচ হবে যে আসামিটা ধরতে, ট্রান্সপোর্টেশন কস্ট বা তদন্ত এই জায়গাগুলোতে। তখন কনস্টেবল তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে উনি বললেন যে স্যার টাকা কোথায় পাবো? তখন বলে ম্যানেজ করে নাও। এখন ম্যানেজ করে নেওয়া অর্থ, সেটা নিশ্চয়ই আমরা বুঝেছি ম্যানেজ করে নেওয়া বলতে কি বোঝাচ্ছে। এবং আরো শঙ্কার বিষয়, সেটা হচ্ছে পুলিশের অনেক বড় প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু প্রোগ্রাম আগে হতো, এখন বর্তমানে আছে কিনা এটা আপনারা জানাবেন। আগে এরকম নাকি হতো, পুলিশের অনেকেই জানিয়েছে, এরকম নাকি হতো, একটা বড় প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের ভাগ করে দিত যে খাবারের দায়িত্বটা তোমার, ডেকোরেশনের দায়িত্বটা তোমার, লাইটিং এর দায়িত্বটা তোমার। তো এখন টাকা আসবে কোন জায়গা থেকে? ম্যানেজ করে নাও। তো দেখা যায় অধস্তন কর্মকর্তারা সেটাকে ম্যানেজ করে নিতেন। তো নিশ্চয়ই ম্যানেজ করাটা সরকারের দায়িত্ব, ম্যানেজ করা তো অবশ্যই কোনো কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব না। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সরকার যে বাজেট বরাদ্দ দেয় পুলিশকে, এবং যে পরিমাণ পুলিশের প্রয়োজনীয়তাটা, যে পরিমাণ আমরা দেখলাম ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার ক্ষেত্রে, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, শুধু যে গুম খুন এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশের অবদান বা পুলিশের কার্যক্রম বিষয়টা এমন না। স্বাভাবিক শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, জীবন মালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু পুলিশের স্বাভাবিক অনেক ধরনের কার্যক্রম হয়। আপনার পরীক্ষা ডিউটি থেকে শুরু করে অনেক ধরনের কার্যক্রম হয়, এবং পুলিশের কে আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন এটা খুবই আমি পার্সোনালি এই জিনিসটাকে আমি সবার সামনেই বলছি, এই জিনিসটাকে আমি পার্সোনালি এই জিনিসটাকে কখনোই ওয়েলকাম করবো না। অপ্রয়োজনীয় প্রোটোকল দেওয়া, যে যদি এলাকায় এমপি যায়, পুলিশকে দেখা যায় প্রোটোকল দিতে, অপ্রয়োজনীয়। দেখা যায় ওসিকে আমরা অতীতেও দেখেছি, ওসি সবসময় আপনার এমপির সাথে থাকতে হয়, থাকেই থানায় একটা গাড়ি। এখন একটা গাড়ি নিয়ে যদি আপনার ওসি বা অন্য কর্মকর্তারা আপনার এমপির সাথে সারাদিন ব্যাপী থাকতে হয়, যেখানে যায় সেখানে যেতে হয়, তাহলে ওসিও কিন্তু তার স্বাভাবিক থানা কার্যক্রম করতে পারে না, সাধারণ মানুষ সেবা বঞ্চিত হয়। একই সাথে যে একটা গাড়ির, এই গাড়িটাও কিন্তু অপচয় হয়। সেজন্য, এবং আপনারা জেনে থাকবেন যে
এমপির সাথে পুলিশ সবসময় থাকে, কিন্তু এটা কিন্তু কোনো নিয়মে নাই, কোনো প্রোটোকলে নাই। এমপির সাথে পুলিশ থাকবে, এটার কোনো প্রোটোকল নাই, কোনো প্রোটোকলেই নাই। এটা হচ্ছে আগে রাজনৈতিক যে কালচার ছিল, রাজনৈতিক কালচারে পুলিশ এমপির একটু নজরে পড়ার জন্য বা একটু স্বাভাবিকভাবে এই কার্যক্রমগুলো পুলিশকে রাজনীতিকীকরণ হওয়ার কারণে পুলিশ যে স্বপ্রণোদিত হয়ে সব ক্ষেত্রে করেছে বিষয়টা এমন না, পুলিশকে করতে বাধ্য করা হয়েছে ক্ষেত্র বিশেষে। তো সেজন্য আমরা যদি পুলিশের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, আমরা যদি চাই জনগণ যথাযথভাবে পুলিশের সেবাটা পাক, তাহলে কিন্তু অবশ্যই আপনি পুলিশের, বিশেষ করে থানা পর্যায়ের থানা পুলিশের, কারণ সবচেয়ে বেশি কিন্তু থানায় পুলিশকে স্বাভাবিক সাধারণ মানুষ দেয়, আপনি থানার পুলিশের অবশ্যই আপনি তার আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যথাযথভাবে তার বিশ্রামের পরিবেশ আপনি নিশ্চিত করতে হবে, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং তার ডিউটির এখানে একটা প্রোটোকল আপনি নিশ্চিত করতে হবে। আপনি 24/7 একটা মানুষ কখনোই, একটা স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে কখনোই ডিউটি করতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটাকে আপনি নিশ্চিত করতে হবে। একটা থানায় একটা গাড়ি দিয়ে একটা থানা কখনোই চলতে পারে না, 2টা গাড়ি দিয়ে একটা থানা কখনোই চলতে পারে না। আপনি পুলিশের উপর চাপিয়ে দেবেন যে ম্যানেজ করে নাও। পুলিশ যখন ম্যানেজ করতে যাবে তখনই কিন্তু জনগণ পুলিশের হচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তখনই হচ্ছে উৎকোচ গ্রহণের হচ্ছে এক ধরনের বৈধতা মানসিকভাবে উৎপাদিত হয়। সেজন্য আমরা পুলিশকে এই ম্যানেজ করে নেওয়ার প্রবণতায় না ঠেলে দিয়ে সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আহ্বান থাকবে বাজেট বৃদ্ধি করা, এবং সেগুলোর হচ্ছে আমাদের যে টেকনিক্যাল জায়গায় আমাদের রিসোর্স সেখানে হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তৃতীয়ত তার মানে অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, আর হচ্ছে 3 নাম্বার যেটা হচ্ছে অযাচিত যেই রাজনীতিকীকরণের যে বিষয়টি রয়েছে সেটি থেকেও পুলিশকে আমাদের মুক্তি দিতে হবে। সাধারণ জনগণ এবং পুলিশের মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকা কখনোই উচিত না। তো আমরা পুলিশের আমরা শুরু থেকে, আপনি যদি জান আমার টাইমলাইন এখনো আছে যে অগাস্ট থেকে 2024 অগাস্ট থেকে পুলিশের যে টেকনিক্যাল হচ্ছে রিসোর্স ইনস্টল করা, তাদেরকে সেটাকে এনরিচ করা, পুলিশকে জনমুখী করা, রাজনৈতিক প্রভাবে বলের বাইরে নিয়ে যাওয়া, তাদের আবাসন, স্বাস্থ্য, চিকিৎসা সেগুলো যেন যথাযথ হয় সেটি নিশ্চিত করা, তার পেশাদারি যে ব্যয় হয় সেই পেশাদারি ব্যয় যেন সরকারি খাত থেকে হয়, তাকে যেন সেটির জন্য ম্যানেজ করা কালচারে না যেতে হয়, সেটির জন্য কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। সেজন্য আমরা সংসদে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যদি আল্লাহ সুযোগ করে দেয়, এবং যেহেতু সুযোগ করে দিয়েছে একই সাথে সরকারের কাছে বা মানুষের কাছেও যে এই যে পুলিশের, আমরা যে তৃণমূলের পুলিশের যে জটিলতাগুলো সেগুলো আমার কাছে মনে হয়েছে সবার জানা উচিত, যেহেতু থানাগুলোকে আমরা এখন খুব ক্লোজলি দেখছি, সেজন্য সবাইকে জানানো। আর পুলিশের প্রতি আমাদের সবসময় সংবেদনশীলতা রয়েছে, এবং আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক, কোনো রাজনৈতিক দলের না, পুলিশ হয়ে উঠুক সবার। পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে হৃদ্যতার, এবং প্রত্যেকটা মানুষ যেন ভয়হীন ভাবে সেখানে অভিযোগ জানাতে পারে, এবং অপরাধী নির্মূলে পুলিশ সবসময় যেন সুদৃঢ় ভূমিকা পালন করতে পারে রাজনৈতিক যে কোনো প্রভাবের ঊর্ধ্বে উঠে। পুলিশের আবাসন সমস্যা, ট্রান্সপোর্টেশন সমস্যা, পুলিশের বাজেট বৃদ্ধি এবং পুলিশের ম্যানেজ করে নেওয়া কালচার থেকে পুলিশকে অবশ্যই মুক্তি দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নির্বাচিত হয়েছি 12 তারিখ, আজকে কয় তারিখ? 25 তারিখ। 13 দিন হয়েছে না? 13 দিন আমি 5 দিন আনো হয়েছে। আমি আপনাদের কাছে তো কঠোর হইতে পারবো না, পারবো? আপনারা আমার বাপ ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে আসছি, কারণ আগামী 3 দিন পরে ম্যাজিস্ট্রেট আসবে, এসে অভিযান চালাবে এবং জরিমানা করবে এবং তুলে দিবে। আমি ওনার কাছ থেকে 3 দিনের সময় নিয়েছি। এই 3 দিনের মধ্যে আপনারা সবাই এই যে এখানে যা যা আছে এগুলো সব ছেড়ে দিয়ে আপনারা জেলা পরিষদে চলে যেতে হবে। আপনারা যদি এরপরে সিদ্ধান্ত নেন যে আমি যাবো না বা আমরা যাবো না, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন শোনেন, আমি আমার কথাটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা যদি না যান, যে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা যাবো না, ওখানে আমি একা কেন যাবো? এখানে একা কিভাবে? আপনারা সবাই গেলে আবার একা কিভাবে হয়? আপনারা যদি এখানে যারা আছেন, এখানে অবৈধভাবে বসছেন, আপনারা যদি সবাই ওখানে চলে যান, তখন কি আর একা হয়? আপনি আমার বলেন। 2 নম্বর কথা কইতে পারেন যে ভাই এখানে বাজারের মানুষ এখানে এসে অভ্যস্ত, ওখানে যাবো কিনা বাজারের মানুষ? আরে ভাই, বাজারের মানুষ কি গিয়া বাজার হয় নাকি? বাজার তো মানুষ জমাই ফেলতে পারে। আপনি যান ওখানে, যাওয়ার পরে দেখবেন, আমি আমারে বুঝান, আপনি পুরান বাজারের মানুষ তো এখানে কি জন্য আসবে? আপনার হচ্ছে থানাগেটের মানুষ কেন আসবে? বহরমপুরের মানুষ কি এখানে আসবে? আপনার হচ্ছে ফান্ডারপুরের মানুষ কেন এখানে আসবে? আপনার হচ্ছে এখানে এই এলাকার মানুষ কেন এখানে আসার দরকার আছে? হয়তো এটা ঠিক যে প্রথম দিন হয়তো আপনি একদম অনেক কাস্টমার পাইবেন না, কিন্তু আপনার জায়গাটা তো স্থায়ী হইলো। আপনার আজকে পুলিশে পিড়াই উড়াই দিতেছে, কালকে ম্যাজিস্ট্রেট আইয়া পিড়ে উড়াই দিতেছে, এরপরের দিন আইয়া আমি উড়াই দিতেছি। এটা ভালো নাকি এটা স্থায়ী জায়গা ভালো? বলেন আমার। এখন না 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 না, যার যার যান পুরা মার্কেট আমি যদি কই ওনারা লই দিতে না, যেতে না। শোনেন, কাঁচা মার্কেট শোনেন, সবারে আমি যদি আমার ওখানে নিতে সবার এখানে যাবো হইব। শোনেন, জুলুমের কথা বলে হইতো না। আমার না 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 না, কেন ব্যস্ত পারবে না? অবশ্যই ব্যস্ত পারবেন, অবশ্যই ব্যস্ত পারবেন, ব্যস্ত পারবেন, গিয়ে দেখেন। শোনেন, এখন শোনেন, আপনি যদি এখানে আপনি যদি মনে করেন এখানে কাঁচা বাজার, আপনি ফল বাজারটা যাবেন,
এখানে গৃহস্থদার আছে, আর আপনি যদি করেন আমি যাইতাম না, তাহলে সমস্যা নাই। আমি কি আপনার লগে হনেন, আমি কি আপনার ধমক দিছি কাকু? আমি কি আপনার লগে এমপি গিরি দিয়েছি? আমি কি আপনার কইছে উঠে দাঁড়াই ওই পুলিশ, আমি কি পুলিশ লয়ে আইছি? আমার লগে কোনো পুলিশ আছে আমি আনছি? আমার কথা হচ্ছে আমি আমার কাকাজ বাতিজারের লগে কথা কইতে যাব, আমার পুলিশ লাগবে কেন? আমি ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে কেন? আপনার লগে কথা বলে কি আমার ম্যাজিস্ট্রেট লাগবে? আপনি কি আমার মারবেন? আপনার লগে আমার এই সম্পর্কটা থাকুক। এখন আপনি আমাকে এমন কোন পরিস্থিতিতে ফালাইয়েন না যেটার কারণে আপনার ম্যাজিস্ট্রেট এসে আপনার উপরে যখন জরিমানাটা করে আমার কইলাটা কিন্তু লাগবে গিয়া। আপনার যদি এসে 3000 টাকা জরিমানা করে, আপনি বেসিনি কয়টা ডেলি? আপনার যদি দোকানদার উঠাইয়া দেয় মাটি যদি লয়ে যাগা উপজেলার মধ্যে, আপনি কয়টা বেসেন কোন? আপনি তো তখন আমার কাছে আইবেন, আমার আবার তখন আবার রিকোয়েস্ট করতে হবে, তখন উনি বলবো যে স্যার আমার আইন নাই, আইনে আপনাদের এটা তখন কি আমার এটা ভালো লাগবে বলেন? আপনি আমার বলতে বুঝান। এই কারণে আপনাদেরকে অনুরোধ করি, আমি ম্যাজিস্ট্রেট থেকে 3 দিনের সময় আনছি। আচ্ছা আমি আবার ন্যায় অন্যায়ের প্রশ্নে এই জায়গাটা কার? আপনি যে না বলছেন এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। তো অন্যায় কাজ করা উচিত না অনুচিত? অনুচিত। আজকে উনি বসছে এই জায়গায়, যদি আরেকজন আমার বলে আরে আমি বমু, আপনারা কেমনে মানা করবো আমি বলেন? আপনি যে বসছেন আপনি তো শক্তি দিয়ে বসছেন, আপনি বলেন তাহলে 50 বছর ধরে অন্যায় করতেছেন। আমার কথাটা এককভাবে নিলে তো ভাই আমরা কোনো আপনারা যেটা চিন্তা করতেছেন এমনি কত সারি এমনি কত সারি শুনেন কাকু কাকু বাজানে ফিলেন বাজান এদিকে এদিকে বাজান এদিকে আপনার মতো এরকম বাজান এদিকে যতগুলো আছে সবাই যাবে, শুধু আপনার বাজান আপনি আমি কইলাম তো শুনেন, আমি কিন্তু আপনার অনুরোধ করতেছি, আমি কিন্তু আপনার অনুরোধ করতেছি, আপনারা আমার যদি সহায়তা না করেন, আমরা দেবিতারের মাঝে কোনো পৌরসভা গরু মার্কেট নাই, আমরা আমরা যেমন আমরা সবাই মিলিত ভাবে আপনাদের এমপি আমরা সহযোগিতা ভাবে করছি, আমরা একটা গরু মার্কেট করে আমরা জায়গা করে দেয় যারা পরিষ্কার মার্কেট টাউন আছে না ওইখানে নাই, তো ভিতরে যে জায়গা একজন লোক ঢুকে আমরা দেখেন হুমা সালানের মতো হুমা সালানের ব্যবস্থা করবো, জায়গার পরিচিতি করে দেন। আমরা ওনারা জায়গাটা কোন জায়গা থেকে আইনাম? আমি জায়গা কোন জায়গা থেকে আইনাম? সরকারি ফান্ডের থেকে তো আমরা সরকারি ফান্ডে থেকে আনো যায় বসার কোনো বলেন, সরকারি রাস্তাটা রাস্তাটা যখন হয়ে যাবো গা, রাস্তাটা যখন হয়ে যাবো তখন কই পাবেন শেষ তো কেন? আপনি ওই সময় পারবেন এখন পারবেন না কেন ভাই? আপনি আমারে কেন সহায়তা করবেন না? আপনি সরকার যখন বল প্রয়োগ করবে তখন আপনি সহায়তা করবেন। কাকু শুনেন কাকু আমার বুঝের কথায়, সরকার যদি আপনার জোর জবরদস্তি করে তাইলে আপনি হেল্প করবেন, আর আমি আপনার অনুনয় করতেছি অনুরোধ করতেছি, এটা আমার অপরাধ। মানে আপনি কি করেন, আমি কি আইনে শোনেন, আমি কি আইন কি কঠোর ভাবে প্রয়োগ করতে আমি কি মানে ওনাদেরকে বলতে পারবো না? তো আমি ব্যবসা স্যারের লোক এটা কেন করবো? আপনি আমার বুঝান। আমরা যারা মানে খুচরা ব্যবসা করি বাজারের মধ্যে, তারা যদি আমরা যদি একটা দোকান দিতে পারতাম তত খুচরার মধ্যে আমরা দোকানদারি করা লাগে। আর এই সিরিয়ালে যারা দোকানদারি করে আমরা বই, আমরা কেউ বলে না যে আমরা বই, মানে আমরা এটাতে এখানে বসি। হয়তো ডেলি মনে করেন যে একটা মানুষের ফ্যামিলির মধ্যে 5-7 জন মানুষ স্বাভাবিক আছে, আমরা মনে করি যে একজনে 500-700-1000 টাকা রুজি করি, কিন্তু এই রুজিটা যায় পুরান বাজার হইতো না। বলে কি আর হইতো না? কেন যদি মনে করেন যে কাঁচা বাজার, গোস্ত বাজার, মাছ বাজার, এভেলি মানে কাঁচা যে বাজারটা সবটা যদি মনে করেন যে উনি চলে যেত, তাইলে মনে করেন যে একই ভাবে সবাই মনে করেন যে আমরা এই হাঙ্গারে যারা আছি তারা মনে করেন যে পুরান বাজার গেলাম, আর যারা আছে তারা মনে করেন যে এখন সুন্দর দোকানদারি করতেছে, এলো জিনিসটা পাইতে পাবো পুরান বাজার জিন্দিগিও যাইতো না। পুরান বাজার হয়তো আমরা ধর্ম ঠিক আছে, যদি আবার মনে করেন বুঝতে বাজার, মাছ বাজার, এমনকি এই ফসলকারী যদি আবার মনে করেন সেটিং করতে তাহলে বাবা সব গেল। আমরা নিতে পারবো না বলে কিন্তু আমরা রিজিক কাটিল, আমরা বাচ্চা বাচ্চা উপাস হইল মানে আমরা যাইতে না বুঝলি। মনে করেন আমরা যারা দোকানদারি তারা আমরা সবাই যাবো, তাদের কোনো অসুবিধা মনে করেন যদি কাঁচা বাজার থেকে কোনো জায়গা হয় মাছ বাজার বুঝতে বাজার, তাহলে মনে করেন আমাদের সকলের জন্য ভালো। কম বেশ সবাই এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। হ্যাঁ, আপনি আমার জায়গায় আছেন, আমি আপনারা বললাম যে আপনি এখানে যত দোকান আছে সবগুলো ওই বাজারে যাবেন, তখন পরিস্থিতিটা কি হবে? হ্যাঁ কি তাহলে কি হবে? আবার ওইখানের মধ্যে হবে, কিছু দোকান বসবে রাস্তায়, কিছু দোকান বসবে ওই যে মার্কেটের সামনে, তাহলে একই তো হইলো। আপনি বলেন, আপনি ধরেন এনে আছেন, আপনি আমার সমাধানটা দেন, পারবেন? পারবেন তো না? তাহলে আপনি কেন আমাকে যেটা সমাধান আমি করতে পারবো না এমন একটা কাজ আপনি আমার দিবেন? আপনি আমার বুঝান। আমি আপনারে শুনেন, আপনি কি কইতেছেন যে ওখানে মানুষ ফল ফ্রুট কিনতে যাবেন, আপনি আমার বলতেছেন তো, আমি আপনার কথা দিচ্ছি যাবেন। বাজার জমানোর দায়িত্ব
বাজার ওখানে জমানোর দায়িত্ব এটা আমাদের। আমি আপনার কথা দিতেছি, আমি যেহেতু বলেন, আমি কি আপনার কাছে আলো লাগতো না? আপনারা ছাড়া কি আমি চলতে পারবো? আলো লাগবো নি আমার নাকি না? আয়া পারাম আমি? হ্যাঁ, আমি নির্বাচিত হয়েছি 12 তারিখ। আচ্ছা কয় তারিখ? 25 তারিখ। 13 দিন হয়েছে না? 13 দিন আমি 5 দিন আনো আইছি। 13 দিনে আমি 5 দিন আইছি। আইছি না 5 দিন? নাইলে আমি কি পুলিশ লই আইছি একদিনও? আমি লগে একটা ম্যাজিস্ট্রেট লই আইছি। আমি কি আগে কাকু কইতে পারবেন আপনার লগে একটা ধমক দেওয়ার কথা কইছি? বা আপনার কইছি কাকু এখন আপনার বাড়ি লয়ে দেখেন আমি কইছি আপনাদের? আমার ম্যাজিস্ট্রেট আমার লগে আইতে চাইছে। ম্যাজিস্ট্রেট আমার লগে শুনেন কাকু, ম্যাজিস্ট্রেট আমার লগে আইতে চাইছে। বিরোধী দল হিসাবে ফান ফ্যাক্টর হচ্ছে এনসিপি। দর্শক, অনেকে বলছেন যে জামাত বিরোধী দলের জন্য ফিট না, জামাত নিরীহ। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারি দলকে সবসময় দূরের উপর রাখবে, পান থেকে চুন খসতেই ধুয়ে দেবে। এই জায়গাটায় জামাতের একটা স্ট্র্যাটেজি আছে, আমি আসছি সেদিকে। তবে ডেফিনেটলি এনসিপি পারফেক্ট হয়ে উঠছে। এনসিপি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি মার্কা দল, জামাত ইসলামী হচ্ছে ধর্মভিত্তিক আদর্শিক দল। অতএব এনসিপির আচার আচরণ আর জামাত ইসলামের আচার আচরণ কখনোই মিলবে না। আর রাজনীতিতে আমি মনে করি যে একটা জোটের মধ্যে দুইটা ধারাই থাকা দরকার। জামাতের মতো আদর্শিক ধারা, যা সততার গ্যারান্টি দিতে পারবে, অ্যাট দি সেম টাইম বিএনপি আওয়ামী লীগের মতো এনসিপি ধারা। এই দুই দল যদি জোট থাকে তাহলে একটা পারফেকশন আসে। তো সেই জায়গায় এনসিপি অলরেডি শুরু করেছে। দেখেন বিএনপি যত অপকর্ম করে, বিভিন্ন ডেভিয়েশন, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি থেকে শুরু করে মানুষ টিসিবি ট্রাকের পেছনে দৌড়ায়, নারীরা পড়ে যাচ্ছে, এক ব্যর্থ বাংলাদেশের প্রতিচ্ছবি। ট্রাক স্টার্ট করে সেই ট্রাকের পেছনে দৌড়তে দৌড়তে আমার দেশের নারীরা, পর্দানশীল নারীরা পড়ে যায়, একটু কম দামে একটু প্রোডাক্ট কিনতে চায়, নাহলে তারা কিনতে পারে না। তো এই পরিস্থিতিতে আরো আছে সাংবাদিকদের উপর হামলা, মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা, চাঁদাবাজিকে রাষ্ট্রীয় বৈধতা দেয়া এবং চাঁদা না দেয়ায় নিয়মিত মানুষ হত্যা করা, জুলাইয়ের সাথে গাদ্দারি করা থেকে শুরু করে আরো যা করছে, এই বিষয়গুলো জামাত শুধুমাত্র ফেসবুকে প্রেস রিলিজের মাধ্যমে বিএনপির প্রতিবাদ করে। কিন্তু এনসিপি এখন পর্যন্ত অ্যাডভান্স। যেমন এনসিপি অলরেডি কিন্তু একটা বিষয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছিল, মিছিল করেছিল, যেটা জামাত করেনি। অবশ্য জামাত এনসিপি জোটগতভাবে একবার মাঠে নেমেছিল, কিন্তু এনসিপি কিছুটা হলো অ্যাডভান্স। আর এনসিপি এই প্রতিরোধগুলো বা প্রতিবাদগুলো জানায় সংবাদ সম্মেলন করে, এবং এনসিপির ভাষা থাকে অত্যন্ত কঠোর, আর জামাতের ভাষা থাকে যথেষ্ট নরম। তো এই জায়গায় এটা বলা যায়, আপনি যদি আচার আচরণ, শব্দ চয়ন এগুলো দেখেন, যে এনসিপি পারফেক্ট বিরোধী দল হয়ে উঠছে। বিএনপি যে শান্তিতে তাদের ব্যর্থতা চালিয়ে যাবে, বিষয়টা এরকম নয়। এনসিপি জামাত উভয় দল থেকে দৌড়ের উপর থাকবে, উভয় দল থেকে ধোলাইয়ের উপর থাকবে। জামাত দেখবে একভাবে, এনসিপি দেখবে আর একভাবে। আর প্রয়োজনে একদম দেয়ালে পিঠ থেকে গেলে জামাত এনসিপি উভয় মাঠে নামবে, রাজপথে নামবে, কোনো সন্দেহ নেই। জামাতের স্ট্র্যাটেজিটা একটু এখানে দেখেন, যে বিএনপি যে ব্যর্থ, বিএনপি ক্ষমতায় আসা এটা যে ভুল হয়েছে, তারা যে পারছে না, তারা যে দুর্নীতি কিংবা চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারবে না, তাদের চাঁদাবাজির কারণেই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, মানুষ কষ্ট পাবে, এটা জাতি দেখুক। এই জন্য জামাত কিছু টাইম দিচ্ছে, যে আমরা জাস্ট সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করি আর মানুষ দেখুক যে এই হচ্ছে বিএনপি, এদেরকে আপনারা ভোট দিয়েছেন। অনেক নারী, এরকম মূর্খ নারীও আছে এখনো। আমি একজনের সাথে কথা বলেছি, এক নারী, যেভাবেই হোক না কেন, তিনি বলছেন যে জামাত ভালো, কিন্তু ভোট দেয়নি এই কারণে আল্লাহ আল্লাহ করছি যাতে জামাত ক্ষমতায় না আসে। কি জন্য? জামাত ক্ষমতায় আসলে তো আমার বোরখা পরে চলতে হবে, মাথায় ওড়না দিতে হবে, এমনকি শুধু চোখ খোলা রাখা যাবে। কতটা মূর্খ নারী, অথচ সে কিন্তু মাস্টার্স পাস, এই ধারণা। অথচ রাষ্ট্র কোনোদিন ব্যক্তির পোশাক ঠিক করে দিতে পারে? সে জামাত সম্পর্কে এই কুধারণায়, ভুল ধারণা পোষণ করছে। এখন মানুষ অনেকে এই কারণে ভোট দেয়নি। এখন দেখা যায় যে বিএনপি এসে মোরাল পুলিশিং শুরু করে দিয়েছে, পুরুষ লোক ঠিক মতো তাকেও পর্দা করতে হয়, মুখ ঢাকতে হয়। তো দর্শক, এই জায়গায় বিএনপি কি, জাতি একটু দেখুক। জামাত আগে থেকে যদি বিএনপির গলা চেপে ধরে টাইট দিয়ে লাইনে আনে না, একটু দেখুক জাতি যে আপনারা কাদেরকে ভোট দিয়েছেন, এদের চরিত্রটা কি। তো দর্শক, আর জামাত বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিংও আছে, তবে আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকবে না, ইটস ট্রু। অচিরেই এই আন্ডারস্ট্যান্ডিং এলোমেলো হয়ে যাবে এবং জামাত রাজপথে নামতে বাধ্য হবে, এবং শেষের দিকে আগামী 2-2.5 বছর পর বা 3 বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা জামাতের আমিরকে বিএনপি গ্রেপ্তার করতে পারে। আমি ভবিষ্যৎবাণী দিলাম।
যেমন নাহিদ বা আসিফ এদেরকেও গ্রেপ্তার করতে পারে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এবং বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে এটা আমি মনে করি না। কেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে না? এটা বিএনপির রক্তে নাই। তারা নানান তালবাহানা করে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করবে, নতুন কোনো ব্যবস্থা কায়েম করবে, মানে সম্ভব ভোট চুরি করে ডাকাতি করে ক্ষমতা আসতে নানান ফন্দি বিক্রি করবে, অথবা পছন্দের লোককে নির্বাচন কমিশনার, সিএসি এগুলো বানাবে। এগুলো নিয়ে কোনো একটা জটিলতায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বিএনপি করতে পারবে বলে মনে হচ্ছে না। তো দর্শক, আলোচনা করছি এনসিপির সংবাদ সম্মেলন। ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে আসিফ মাহমুদ। এখন জনগণ চায় যে জামাতও অ্যাটলিস্ট রাজপথে একটু পরে নামুক, কিন্তু শুধু মিডিয়ায় প্রেস রিলিজ না পাঠিয়ে এভাবে একটু সংবাদ সম্মেলন করুক। কারণ লেখা, বর্তমান বাংলাদেশের ভোটারদের অধিকাংশ লিখিত নিউজ পড়তে অভ্যস্ত নয়, তারা ভিডিও নিউজ পড়ে, ভিডিও নিউজ দেখে। এই জন্য জামাতের সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য দিবেন, হি হ্যাজ টু বি সাউন্ড ভয়েস। তার ভয়েসে সমস্যা আছে। কথা শুনলে যদি মনে হয় ঘুমিয়ে পড়ছেন, প্রতিবাদ করছেন, মনে হয় যেন কণ্ঠ থেকে কথা বের হচ্ছে না, এভাবে প্রতিবাদ হয় নাই। জামাতের মিডিয়া বিভাগে যারা কথা বলে, এখানে গোলাম পরোয়ার সাহেব নিয়মিত কথা বলতে পারেন। গোলাম পরোয়ার সাহেবের কথাবার্তার মধ্যে একটা জোশ আছে, ভাব আছে, ঘুমানো ভাব নাই। এছাড়া জামাতের অধ্যাপক গোলাম পরোয়ার ছাড়া জামাতের যারা কথা বলেন মনে হয় যেন ঘুমিয়ে পড়ছে। এতে জনগণের মধ্যে জোশ আসে না। প্রতিবাদ হতে প্রতিবাদের মতো। আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাত ইসলামীর নায়েব আমির বৃন্দ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বৃন্দের মধ্যে যারা আছেন, একজনও মিডিয়ায় কথা বলার জন্য পারফেক্ট না, বিশেষ করে প্রতিবাদমূলক কথা, এক্সেপ্ট অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রত্যেককে মনে হয় ঘুমায়। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক কথা অথবা এরকম কোন স্পর্শকতার কথা এটা ডাক্তার তাহের কিংবা শফিকুর রহমান, মুজিবুর রহমান এরা বলতে পারেন। হামিদুর রহমান আজাদ অত্যন্ত ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কথা বলেন। সিএসি বা এরকম কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে মিটিং করে শেষে কথা বলা, এটা হামিদুর রহমান আজাদের জন্য পারফেক্ট, ডাক্তার তাহেরদের জন্য পারফেক্ট। কিন্তু অন্যায় এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যে প্রতিবাদ হবে সংবাদ সম্মেলনে, সেটা যেন সবসময় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার করেন। এটা তিনি ছাড়া আর কারোটাই পছন্দ হয় না, জনগণ ওটা শুনেই না, মনে হয় যেন ঘুমায় ভাব। তো এটা জামাতকে চেঞ্জ করতে হবে, আমরা পরামর্শ দিচ্ছি। ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে, আসিফ মাহমুদ এই কথা বলেছেন। দেশের বিভিন্ন জায়গায় হামলা করে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। সাধারণ নাগরিক ও সাংবাদিকদের উপর পুলিশ হামলা করেছে, সরকারের পক্ষ থেকে আন্দোলন করা যাবে না বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের ঘোষণা গণতন্ত্রের জন্য হুমকির। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। সরকারের পক্ষ থেকে আন্দোলন করা, বলা হচ্ছে যে আন্দোলন করা যাবে না। এই যে আন্দোলন করা যাবে না, এটা অগণতান্ত্রিক। এখন এই জায়গায় বিএনপি জামাতের সম্পর্ক ভিন্ন দিকে মনে নেবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন। হাসনাত আবদুল্লাহর লাইভের এই বক্তব্য আপনারা শুনতে পারলেন। ধন্যবাদ জানাই ক্যাপ্টেনকে পুলিশের মূল সমস্যাগুলো চিহ্নিত করে তুলে ধরার জন্য। পুলিশের ভিতরের সমস্যাগুলোকে নিয়ে কেউ ভাবে না, আপনি ভেবেছেন? এছাড়াও পুলিশের ছুটি নিয়ে কর্মঘণ্টা, ভাতাদির সুযোগ সুবিধা ও পোস্টিংয়ের ব্যাপারে কথা বলার অনুরোধ করছেন অনেকেই। হাসনাত আবদুল্লাহ যে পুলিশের মৌলিক বিষয়ের 50% বুঝে ফেলেছেন এবং বলেছেন যে আরও 50% সমস্যা বুঝবেন খুব তাড়াতাড়ি। এজন্য তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে পুলিশ সদস্যরা। হাসনাত আবদুল্লাহর এই লাইভটি করার পর থেকেই সকলে বলছে তিনি যে সমস্যাগুলোর কথা বলেছে, অতীতে এর আগে কোনো সংসদ সদস্য, কোনো ব্যক্তি, কোনো পার্লামেন্ট মেম্বার এভাবে পুলিশ সদস্যদেরকে নিয়ে ভাবেনি। হাসনাতের হাত ধরে হয়তো পুলিশ সদস্যদের ভাগ্যে পরিবর্তন ঘটতে যাচ্ছে এমন ধারণা অনেকের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আবদুল্লাহ পুলিশ সদস্য বা পুলিশের যেই সমস্যার কথাগুলো তিনি তুলে ধরলেন, এই বিষয়টি নিয়ে আপনারা কি বলতে চান, কি বলার রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি মনে করেন পুলিশের বা পুলিশ বাহিনীর যেই সমস্যার কথাগুলো বলল হাসনাত আবদুল্লাহ, এগুলো সমাধান করতে পারলে আমাদের দেশের আইন শৃঙ্খলার আর যেই পরিস্থিতি সেটি আরও উন্নয়ন হবে এবং সমাজে অপরাধ কমে আসবে? আপনারা কি সেটা মনে করছেন? অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।